নমস্কার বন্ধুরা, আপনার নিজস্ব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্পের নাম নতুন পরিচয়। আজ সকালে শান্তিধাম বৃদ্ধাশ্রমে বসে থাকা সারদাজির চোখ শিকারীর মতো আশ্রমের বড় লোহার গেটের দিকে স্থির ছিল। প্রতিটা গাড়ির আওয়াজে তার মনে নতুন আশার জন্ম হতো, আর পরক্ষণেই হতাশায় মুখ ঢেকে যেত। 1 বছর, পুরো 1 বছর হতে চলল তিনি এই বৃদ্ধাশ্রমে এসেছেন। 1 বছর আগে ঠিক আজকের দিনেই তার নাতির চতুর্থ জন্মদিনে ছেলে ও পুত্রবধূ এক বিশাল পার্টির আয়োজন করেছিল। বাড়ি ভরে গিয়েছিল নিমন্ত্রিতদের ভিড়ে। সারদাজি জানতেন না সেটাই ছিল ওই বাড়িতে তার শেষ আনন্দ। পার্টির 1 সপ্তাহ পরেই ছেলে রমেশ এবং পুত্রবধূ সুনিতা বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। রমেশ খুব উদ্বেগ দেখিয়ে বলেছিল, মা, আমরা 1 মাসের জন্য ইউরোপ যাচ্ছি, তুমি বাড়িতে একা কিভাবে থাকবে? তোমার যত্নও ঠিকমতো নেওয়া হবে না। সারদাজি মনে কষ্ট নিয়েই রাজি হয়ে গেলেন। মাত্র 1 মাসের তো ব্যাপার, তুমি শান্তিনাম বৃদ্ধাশ্রমে থাকো, সেখানে তোমার বয়সী লোকেরাও আছে, তোমার মন ভালো থাকবে। আমরা ফিরেই তোমাকে সবার আগে বাড়িতে নিয়ে আসব। ছেলে বউ ঘুরে আসবে, এই ভেবে তিনি মনকে সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু ছেলে পুত্রবধূ ঘুরে ফিরে আসার পরও তাকে নিতে কেউ এলো না। 1 সপ্তাহ কেটে গেল, তখন সারদাজি নিজেই ফোন করলেন। আরে মা, আমরা ফিরেই তো বাড়ির মেরামতের কাজ শুরু করে দিয়েছি, তুমি তো জানোই দেওয়ালে কতটা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। এখন কাজ চলছে, তাই ধুলো মাটি আর গোলমালে তোমার কষ্ট হবে। কাজ মিটলে তোমাকে সম্মানের সঙ্গে বাড়ি নিয়ে আসব। মেরামতে সেই কাজ আরও কিছু সময় নিল। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। বৃদ্ধাশ্রমে তার সমবয়সী মহিলারা আগেই তাকে বুঝিয়েছিলেন, সারদা বোন, নিজেকে আর ধোঁকা দিও না, এসবই অজুহাত, তোমাকে এখানে রাখার জন্য, আর কেউ নিতে আসবে না। প্রথমে সারদাজি প্রতিবাদ করার জন্য ছুটে যেতেন, আমার রমেশ এমন নয় বলে তিনি নিজেকে সান্ত্বনা দিতেন। কিন্তু যখন মাস পেরোতে থাকল এবং ফোনে অজুহাত ছাড়া আর কিছু পেলেন না, তখন তার বিশ্বাসও বালির মতো মুঠি থেকে পিছলে গেল। তিনি নিশ্চিত হলেন যে তাকে নিতে আর কেউ আসবে না। প্রতি রবিবার সকালে সারদাজি সেজে গুজে গেটের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে থাকতেন। কিন্তু সূর্য উঠত আর ডুবে যেত। রাস্তায় গাড়ি আসত যেত, কিন্তু যে গাড়ির জন্য তিনি অপেক্ষা করতেন সেটা কখনোই আসত না। কিন্তু আজকের দিনটি ছিল ধৈর্যের পরীক্ষা। আজ তার নাতিন রোহনের 5ম জন্মদিন। ছেলের কাছ থেকে আশা হয়তো মরে গিয়েছিল, কিন্তু নাতির প্রতি মমতার টান তখনও তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়েছিল। তিনি শুধু একবার, মাত্র একবার তাকে চোখ ভরে দেখতে চেয়েছিলেন। 1 ঘণ্টা ধরে গেটের দিকে তাকিয়ে থাকার পর তার ভেতরের ধৈর্য জবাব দিয়ে দিল। তার ধৈর্যের বাঁধ, যা তিনি 1 বছর ধরে তিল তিল করে তৈরি করছিলেন, আজ এক ঝটকায় ভেঙে গেল। একটা জেদি সংকল্প তার দুর্বল হয়ে পড়া ইচ্ছাশক্তিকে আরও মজবুত করে তুলল। না, আজ আমি আমার রোহনকে দেখেই থাকব, যাই হয়ে যাক না কেন। কিন্তু তিনি জানতেন, যদি তিনি এই পরিচয়ে যান তবে হয়তো বাড়ির চৌকাঠও পার হতে পারবেন না। সুনিতার মুখ তার চোখের সামনে ভেসে উঠল, যেখানে তার জন্য সম্মান নয়, কেবল অবজ্ঞার ভাব ছিল। রমেশও হয়তো দরজায় এসে কোনো অজুহাত দেখিয়ে তাকে ফিরিয়ে দেবে। তাই তিনি ঠিক করলেন তিনি ছদ্মবেশে যাবেন। কিন্তু ম্যানেজারকে অনুমতি নেওয়া বাকি ছিল। তিনি ম্যানেজারের অফিসে কড়া নাড়লেন। ম্যানেজার বর্মাজি একজন ভালো মানুষ ছিলেন, যিনি এই বৃদ্ধ বৃদ্ধাদের কষ্ট বুঝতেন, কিন্তু নিয়মের বাঁধনে বাধা ছিলেন। ভেতরে আসুন সারদাজি, তিনি বললেন। সারদাজি নিজের কণ্ঠে যতটা সম্ভব দীনতা ভরে বললেন, বর্মাজি, আজ সন্ধ্যা পর্যন্ত আমার ছুটি দরকার ছিল। আজ গ্রামে ফোন করেছিলাম, জানতে পারলাম আমার এক ননদ খুব অসুস্থ, হয়তো এটাই তার শেষ সময়। মিথ্যা বলতে গিয়ে তার জিভ জড়িয়ে যাচ্ছিল এবং আত্মা কেঁপে উঠছিল। জীবনে তিনি কখনো কারোর সঙ্গে ছলনা করেননি, কিন্তু আজ নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছিল। বর্মাজি তার চোখে তাকালেন। সেই চোখের গভীরে এক অসহায়তা ও কষ্টের সমুদ্র ছিল, যা দেখে তিনি না বলতে পারলেন না। তিনি একটি রেজিস্টার এগিয়ে দিয়ে বললেন, ঠিক আছে সারদাজি, এখানে সই করে দিন এবং সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবেন। ঠিক আছে বলে তিনি ফিরে এলেন। এবার তাকে তার পরিচয়, তার মাতৃত্ব, তার মা হওয়ার অস্তিত্বকে কিছু ঘণ্টার জন্য কবর দিতে হবে। সারদাকে পিছনে ফেলে এমন একটি রূপ নিতে হবে যাতে কেউ তাকে চিনতে না পারে। দুশ্চিন্তা এবং একাকিত্বের ঘুণ তার শরীরকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছিল। বয়স যে বলিরেখা তার মুখে দেয়নি, এই 1 বছরের যন্ত্রণা তা কপালে এঁকে দিয়েছিল। এক সময় ভরা ভরা লাগা তার মুখমণ্ডল এখন শুকিয়ে গিয়েছিল, গালের হাড়গুলো বেরিয়ে এসেছিল।
মাথার চুলের রূপলি স্তর এখন এত ঘন হয়ে গিয়েছিল যে কেবল কোথাও কোথাও কালো চুলের রেখা উঁকি দিচ্ছিল। তাকে এখন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত দেখাচ্ছিল। তবুও তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি কাঁপতে কাঁপতে তার ট্রাঙ্ক খুললেন। তাতে তার হাতে গোনা কয়েকটি শাড়ি ছিল, যা রমেশ এখানে ফেলে গিয়েছিল। তিনি তার সবচেয়ে পুরনো, সবচেয়ে ফ্যাকাশে রঙের সুতির শাড়িটি বের করলেন, যার নীল রং ধুয়ে ধুয়ে প্রায় সাদা হয়ে গিয়েছিল। তিনি সেই ফ্যাকাশে শাড়িটি পরলেন, তবে একটু অন্যভাবে। তারপর তার চোখ গেল নিজের চশমার দিকে। এই চশমা, এটা তার পরিচয়ের অংশ ছিল। এই চশমার আড়াল থেকেই তার চোখ রমেশের ছোটবেলা দেখেছিল। তার চশমা দেখে ছেলেবউ তাকে চিনতে পারে। তাই তিনি পাশের ঘরে গেলেন, যেখানে গঙ্গাজি থাকতেন। সম্প্রতি তার চোখে ছানি অস্ত্রোপচার হয়েছিল, তাই তিনি এখন তার পুরনো চশমা পরতেন না। তিনি গঙ্গাজির কাছ থেকে তার পুরনো মোটা কাঁচের আর কালো ফ্রেমের চশমাটা চেয়ে নিলেন। গঙ্গাবন, তোমার পুরনো চশমাটা দাও তো, আমার চোখে কিছু একটা পড়েছে, রোদে দেখতে কষ্ট হচ্ছে। গঙ্গাজি সঙ্গে সঙ্গে চশমাটা দিয়ে দিলেন। সারদাজি সেই চশমা চোখে দিতেই পৃথিবীটা ঝাপসা হয়ে গেল। কিন্তু হয়তো এটাই দরকার ছিল। এই ধোঁয়াশার আড়ালে তার মমতাময়ী পরিচিত চোখগুলো প্রায় লুকিয়ে গেল। তিনি আয়নায় নিজেকে দেখলেন। আয়নাও যেন তাকে চিনতে পারছিল না। এটা অন্য কোনো মহিলা, ক্লান্ত, পরাজিত, পৃথিবী থেকে আঘাত পাওয়া। তিনি ইচ্ছে করে নিজের কোমরটা আরেকটু ঝুঁকিয়ে নিলেন। হাঁটার মধ্যে নিয়ে এলেন এক অসহায় ভাব। আর শাড়ির আঁচল মাথায় টেনে সেই আঁচল দিয়েই অর্ধেক মুখ ঢেকে নিলেন। এখন তিনি আর সারদাজি নন, রমেশের মা নন, রোহনের দিদিমা নন। তিনি এক বেনামি, পরিচয়হীন মহিলা, যাকে পৃথিবীর ভিড়ে কেউ দেখবে না, কেউ চিনবে না। তিনি নিজেরই পরিচয়ের কবরের ওপর দাঁড়িয়েছিলেন, আর এই কবরের ওপর চোখের জল ফেলারও অনুমতি ছিল না। আশ্রমের বাইরের পৃথিবীটা আজ তার কাছে অন্য রকম লাগছিল। 1 বছর ধরে তিনি এই পৃথিবী দেখেননি। অটো থেকে নেমে যখন তিনি নিজের পাড়ার গলিতে পা রাখলেন, তখন তার বুক যেন খাঁচাবন্দি পাখির মতো জোরে জোরে ধরফর করতে লাগল। এই সেই গলি যেখানে তিনি রমেশকে সাইকেল চালানো শিখিয়েছিলেন। সেই মোড়ের মিষ্টির দোকান, যেখান থেকে রমেশ জিলিপি খাওয়ার বায়না করত। প্রতিটি মোড়, প্রতিটি দোকান, প্রতিটি বাড়ি, সবই ভুলে যাওয়া গল্পের মতো তার মনে তাজা হয়ে উঠছিল। তার চোখের ঝাপসা কাঁচের পিছনে অতীতের এক পরিষ্কার চলচ্ছবি চলছিল। একদিকে আনন্দে ভরা অতীত, অন্যদিকে যন্ত্রণায় ভরা বর্তমান। যত তার বাড়ি কাছে আসছিল, তার পদক্ষেপ তত ভারী হচ্ছিল। অবশেষে তিনি সেই মোড়ে এলেন, যেখান থেকে তার দোতলা বাড়িটি স্পষ্ট দেখা যাচ্ছিল। বাড়িটা তেমনই ছিল, কিন্তু আজ তাতে বেলুন আর রংবেরঙের ঝালর লাগানো। গেটটাও সুন্দর সোনালি কালো বেলুন দিয়ে সাজানো। আজ তার রোহনের জন্মদিনের উৎসবের প্রস্তুতি চলছে, যেখানে তিনি নিজেই একজন অনাহুত অতিথি হিসাবে যাচ্ছেন। বাড়ির বাইরে থাকা সেই অশ্বত্থ গাছ, যার নিচে বসে তিনি সখীদের সঙ্গে গল্প করতেন, তার আড়ালে তিনি দাঁড়ালেন। সাহস জবাব দিচ্ছিল। কোন মুখে, কোন অজুহাতে তিনি ভেতরে যাবেন? তিনি ভাবছিলেন। এমন সময় তিনি দেখলেন, তার বাড়ির পরিচারিকা ললিতা বাড়ির দিকে এগিয়ে গেল এবং দরজায় ঘণ্টা বাজাল। 1 মুহূর্ত পর দরজা খুলল, আর সুনিতা বেরিয়ে এলো। পার্টির প্রস্তুতি এবং অতিথিদের সামলানোর চাপে তার মুখটা রক্তবর্ণ হয়েছিল। মেম সাহেব, আজ আমি কাজে আসতে পারবো না, ললিতা ঘাবড়ে গিয়ে বলল। আমার খুব জরুরি কাজে আজই গ্রামে যেতে হচ্ছে। সুনিতা তার ওপর রেগে গেল। ঠিক আজকেই তোর সব জরুরি কাজের কথা মনে পড়ছে? বাড়িতে এত মেহমান আসবে, আর তুই ছুটি চাইছিস? মেম সাহেব, যাওয়াটা খুব দরকার, না হলে আমি কখনো ছুটি চাইতাম না, ললিতা বিনয়ের সঙ্গে বলল। আপনি আজকের জন্য অন্য ব্যবস্থা করে নিন। অন্য ব্যবস্থা? সুনিতার মেজাজ চড়ে গেল। আমি এই সময় কোথা থেকে লোক পাব? একটা কাজ কর, যদি তুই না আসতে পারিস তবে তোর শাশুড়িকে পাঠিয়ে দে, কিন্তু আজ আমার কাজের জন্য কাউকে না কাউকে লাগবেই। গাছের পিছনে দাঁড়িয়ে সারদাজি সব শুনলেন। তার কান ঝালাপালা হয়ে গেল। ললিতা 1 মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে মেম সাহেব, যদি আমার শাশুড়ি রাজি হন তো পাঠিয়ে দেব, কিন্তু তারও শরীর ভালো থাকে না, আমি জোর করতে পারব না। তুই শুধু পাঠিয়ে দিবি, আমি জানি না সে অসুস্থ হোক বা যাই হোক। সুনিতা বিরক্তির সঙ্গে প্রায় দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে দিল এবং ভেতরে চলে গেল। ললিতা হতাশ হয়ে ফিরে গেল। 1 মুহূর্তের জন্য গলিতে নীরবতা নেমে এলো। অশ্বত্থ পাতার মর্মর শব্দের মধ্যে সারদাজি সবকিছু শুনছিলেন। ভাগ্যের কি খেলা, যে বাড়িতে মা হিসেবে ঢোকার সব রাস্তা বন্ধ ছিল, সেই বাড়িতেই একজন কাজের লোকের জায়গা খালি হল। নিয়তি তাকে একটা সুযোগ দিচ্ছিল।
কিন্তু তার বিনিময়ে ছিল তার আত্মসম্মান। এক মুহূর্তের জন্য তার মনে হল ফিরে যাই, এই অপমান সহ্য করার চেয়ে তো আশ্রমের একাকিত্ব অনেক ভালো। কিন্তু তারপর তার ঝাপসা চশমার আড়াল থেকে রোহনের হাসিমুখটা ভেসে উঠল। নাতির প্রতি মমতা তার ভেঙে যাওয়া আত্মসম্মানকে জড়ো করল এবং এক অদ্ভুত সাহস জোগাল। তিনি চোখের জল মুছলেন। আজ তাকে তার নাতিকে চোখ ভরে দেখার জন্য একজন পরিচারিকা হতে হবে। তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। তার পা মাটিতে নয়, যেন নিজেরই আত্মমর্যাদার ছায়ের ওপর পড়ছিল। তিনি একটি দীর্ঘ গভীর নিঃশ্বাস নিলেন এবং এগিয়ে গিয়ে দরজার ঘণ্টার ওপর আঙুল রাখলেন। ঘণ্টার আওয়াজে দরজা প্রায় এক ঝটকায় খুলে গেল। সামনে দাঁড়িয়ে সুনিতা, যার মুখ উত্তেজনা এবং বিরক্তি মেশানো। ললিতার অস্বীকারের কারণে তার কপালে গভীর ভাঁজ পড়েছিল। কে? তার প্রশ্নটা তীরের মতো লাগল। সারদাজির বুক কেঁপে উঠল। তিনি গলা বদলে ধীরে ধীরে বললেন, আমি শান্তিবাই। তার বাক্য শেষ হওয়ার আগেই সুনিতার চোখে এক ঝলক আলো দেখা গেল। তার মনে হল ললিতাই হয়তো তার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে। তার মুখে বিরক্তির বদলে এক স্বার্থপর স্বস্তি দেখা গেল। ওহ ওহ, বুঝেছি, আল্লাহর শোকর, তুমি এসে গেছ। আমি তো চিন্তায় অস্থির ছিলাম। সুনিতা প্রায় সারদাজির হাত ধরে বলল। সেই ঝুঁকে থাকা মুখ বা সেই ঝাপসা চোখের দিকে তাকানোর সময় তার ছিল না। তার কাছে এই ঝুঁকে থাকা শরীরটি ছিল কেবল একটি সমস্যার সমাধান, দুটি হাত যা বাড়ির কাজ সেরে দেবে। সে তাকে প্রায় টেনে ভেতরে নিয়ে গেল এবং দ্রুত দরজা বন্ধ করে দিল। সারদাজি যখন চৌকাঠের ভেতরে পা রাখলেন, তখন বাড়ির পরিচিত গন্ধ এক তীব্র ছাপটার মতো তার সঙ্গে ধাক্কা খেল। এটাই সেই বাড়ি যার প্রতিটি কোণ তার মমতার সাক্ষী। সোফায় পড়ে থাকা কুশনগুলো, যার কভার তিনি নিজেই সেলাই করেছিলেন, দেওয়ালে টাঙানো পুরো পরিবারের সেই বড় ছবি, সব দেখতে দেখতে তার চোখ ভিজে উঠল। কিন্তু এরপর তার চোখ তার নাতি রোহনকে খুঁজতে লাগল। কি হলো? কি দেখছ? কাজ করতেই এসেছ তো? ওখানে কি করছ? সুনিতা কর্কশ্বরে বলল এবং তারপর রান্নাঘরের দিকে ইশারা করে হুকুম দিল। শোনো, প্রথমে এই সব নোংরা বাসন ধুয়ে দাও, সিঙ্ক ভরে আছে, তারপর সবজি কেটে দেবে, তাড়াতাড়ি করো, সন্ধ্যায় সব মেহমান এসে যাবেন। সারদাজি একটিও কথা বললেন না। তিনি একটি মেশিনের মতো চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। সিঙ্ক ভর্তি ছিল বাসনে। তিনি কল খুলে বাসন মাজতে শুরু করলেন। ঠিক তখনই ভেতরের ঘর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ এলো এবং একটি 5 বছরের ছেলে ঝড়ের মতো দৌড়ে বাইরে এলো। সে নীল রঙের একটি সুন্দর শেরওয়ানি পরেছিল, যাতে তাকে একদম রাজপুত্রের মতো লাগছিল। রোহন! তাকে দেখে সারদাজি সেখানেই জমে গেলেন। তার হাত থেমে গেল। তার মন চিৎকার করে উঠল, দৌড়ে গিয়ে তাকে নিজের কোলে তুলে নিতে, তার কপালে চুমু খেতে আর বলতে, শুভ জন্মদিন আমার বাচ্চা। কিন্তু তিনি নিজের অবস্থান জানতেন। তিনি দিদিমা নন, তিনি শান্তিবাই। তিনি কেবল দূর থেকে তাকে দেখতে থাকলেন। নিজের চোখে উথলে ওঠা অশ্রুর বন্যা আঁচলের কোণে শুষে নিতে লাগলেন। রোহন তার দিকে এক নজর না দিয়ে খেলনার জগতে মগ্ন অন্য বাচ্চাদের সঙ্গে খেলার জন্য বাইরে বাগানে ছুটে গেল। সে এক মুহূর্তও থামল না। সে দেখল না যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা এক বুড়ি তাকে এমনভাবে দেখছে যেন কোনো তৃষ্ণার্ত মানুষ পানিকে দেখে। দুপুরে রমেশ এলো। সে ফোনে কোনো বন্ধুর সঙ্গে কথা বলছিল। হ্যাঁ রে, সন্ধ্যায় অবশ্যই আসবি। আর হ্যাঁ, বৌদি আর বাচ্চাদের নিয়ে আসবি, না হলে আমি রেগে যাব। এমন বলে সে একটা মেকি হাসি হাসল। তার নজর রান্নাঘরে কাজ করা শান্তিবাইয়ের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য, মাত্র এক মুহূর্তের জন্য, সে এক অচেনা আপনত্ব অনুভব করল। তার ঝুঁকে থাকা কোমর আর গরম পিটনে এমন কিছু ছিল যা তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই সেই ভাবনা ঝেড়ে ফেলল। এ তো মা হতে পারে না, তিনি তো আরাম করে আশ্রমে আছেন, আমি কি সব ভাবছি। সে নিজের মাকেই চিনতে পারল না এবং হাসতে হাসতে ফোনে কথা বলতে বলতে ভেতরে চলে গেল। সন্ধ্যা নামতেই বাড়ি অতিথিতে ভরে গেল। রমেশের বন্ধু, সুনিতার বান্ধবী, কিছু দূর সম্পর্কের আত্মীয় সবাই উপস্থিত ছিল। মজলিসে দামি আতরের সুবাস আর গানের শব্দ বাজছিল। আর সারদাজি সেই কোলাহলে কখনো অতিথিদের জলের গ্লাস এগিয়ে দিচ্ছিলেন, কখনো চা নাস্তার প্লেট। কেক কাটা হলো। হ্যাপি বার্থডে টু ইউ রোহন সুরে হাততালি পড়ল। রোহন কেক কেটে প্রথম টুকরোটা রমেশ আর সুনিতাকে খাওয়ালো। সারদাজি দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার মন চাইছিল যে রোহন একবার তার দিকেও তাকাক, কিন্তু তার জগৎ ছিল বন্ধু আর উপহারের মধ্যে সীমিত। ঠিক তখনই রমেশের এক বয়স্ক আত্মীয়া কমলাজি এদিক ওদিক দেখতে দেখতে তাকে জিজ্ঞেস করলেন, রমেশ বাবা, সবাই তো আছে, কিন্তু তোমার মা কোথায়?
তাকে ছাড়া বাড়িতে এই উৎসবটা অসম্পূর্ণ লাগছে। তিনি তো রোহনকে খুব ভালোবাসতেন, কোথাও গিয়েছেন নাকি? এই প্রশ্নটা তীরের মতো লাগল, কিন্তু রমেশ আর সুনিতা এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। সুনিতা নিজের মুখে একজন দক্ষ অভিনেত্রীর মতো উদ্বেগ আর ভালোবাসার হাসি ফোটাল এবং বলল, কি বলবো কমলা আন্টি, মা তো তীর্থযাত্রায় গেছেন, তার বহু বছরের ইচ্ছা ছিল চারধাম করার। আমরা তো বলছিলাম পরে যেও, কিন্তু তিনি মানলেন না। রমেশ সঙ্গে সঙ্গে কথাটাকে এগিয়ে নিয়ে গেল, যেন এটা একটা আগে ফেটে তৈরি করা সংলাপ। তার কণ্ঠে ছিল এক মিথ্যা গর্ব আর আত্মতুষ্টি। হ্যাঁ আন্টি, আমরা তো অনেক বারণ করলাম যে এই বয়সে এত কষ্ট কেন করছো, কিন্তু তিনি বলতে লাগলেন, বাবা, তোমাদের জন্য আমার সারা জীবনটা শেষ করলাম, এখন একটু পুণ্যও অর্জন করে নি, জানি না কবে ডাক আসে। অবশেষে মায়ের ইচ্ছার চেয়ে আমাদের কাছে আর কি বেশি হতে পারে, আমরাই সব বুকিং করিয়েছি, এখন চারধাম যাত্রায় গেছেন, কয়েক মাস তো লাগবেই ফিরতে। এই কথা শুনে মজলিসে বাহবার আওয়াজ উঠল। এক বন্ধু রমেশের পিঠ চাপলে দিয়ে বলল, আরে রমেশ, তুই তো সত্যিই আজকের শ্রাবণ কুমার। আজকের যুগে কে মা বাবার জন্য এত ভাবে, তোকে স্যালিউট। প্রশংসার এই শব্দগুলো শুনে রমেশ আর সুনিতা যেখানে আত্মহারা হচ্ছিল, সেখানে শারদাজির জন্য সেই শব্দগুলো ছিল গলে যাওয়া কাঁচের ফোয়ারার মতো, যা সরাসরি তার কানে ভুগছিল। তার আত্মা ক্ষতবিক্ষত হচ্ছিল। যে মায়ের খবর জানার ফুরসত ছেলের ছিল না, আজ তারই মিথ্যে তীর্থযাত্রার নামে সে নিজের মহত্বের ইমারত তৈরি করছিল। এই প্রতারণা, এই ভণ্ডামি, এই সাদা মিথ্যা তিনি আর সহ্য করতে পারলেন না। তার কাঁপতে থাকা হাতে জলের গ্লাস সাজানো একটি ট্রে ছিল। শ্রাবণ কুমারের খেতাব শুনে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল, ভারসাম্য নষ্ট হল এবং ট্রে একটি হৃদয় বিদারক তীব্র আওয়াজ করে মেঝেতে পড়ে গেল। কাঁচের গ্লাসগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল। গান বন্ধ হয়ে গেল, সবাই থেমে গেল। সবার দৃষ্টি সেই দিকে গেল যেখানে একজন বুড়ি পরিচারিকা ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলোর মধ্যে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। এই তাড়াহুড়োতে যখন তিনি নিচু হওয়ার চেষ্টা করছিলেন, তখন তার মুখ থেকে সেই ভারী মোটা কাচের চশমাটা পিছলে পড়ে গেল এবং মাথা থেকে আঁচলও সরে গেল। এক মুহূর্তের জন্য সেখানে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। সত্য সবার সামনে ছিল। যে মহিলাকে সবাই পরিচারিকা ভাবছিল, সে কোনো বাইজি ছিল না। এখন সবার সামনে রমেশের তীর্থযাত্রায় যাওয়া মা শারদাজি দাঁড়িয়েছিলেন। সেই একই মুখ যাকে এই মাত্র শ্রাবণ কুমার ছেলে স্মরণ করছিল। শারদা, তুমি শারদাই তো, এই বাড়ির মালকিন আর রমেশের মা? কমলা আন্টি খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে বললেন। তিনি এক কদম এগিয়ে এলেন। তার চোখ অবিশ্বাস নিয়ে বড় হয়ে গিয়েছিল। তিনি শারদাজিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। সেই চোখে ভেসে বেড়াচ্ছিল এক জীবনকালের বেদনা। তারপর তার চোখ ঘুরল এবং রমেশের ওপর গিয়ে স্থির হল। রমেশ বাবা, এ কি? তিনি উঁচু স্বরে বললেন, যাতে প্রতিটি অতিথি শুনতে পায়, তোমার মা তো তীর্থযাত্রায় ছিলেন না, এ কেমন তীর্থযাত্রা? রমেশ আর সুনিতার মুখ সাদা হয়ে গেল, তাদের জিভ তালুর সঙ্গে সেটে গেল। যে মুখে কিছু সময় আগে প্রশংসার দীপ্তি ছিল, এখন তাতে লজ্জা আর ধরা পড়ার কালি লেগেছিল। যে অতিথিরা কিছু সময় আগে রমেশের পিঠ চাপড়েছিল, তারা এখন একে অপরের দিকে তাকাচ্ছিল আর ফিসফিস করছিল। শ্রাবণ কুমারের মুখোশ খুলে গিয়েছিল এবং তার পিছনে এক নিষ্ঠুর, স্বার্থপর মুখ সবার সামনে ছিল। তোর এই অবস্থা কে করেছে শারদা? কমলাজি জিজ্ঞাসা করলেন। কমলা, আমি তীর্থযাত্রায় যাইনি, বরং বৃদ্ধাশ্রমে চলে গিয়েছিলাম। আমার ছেলেরা আমাকে কিছুদিনের জন্য সেখানে থাকতে বলেছিল, কিন্তু তারপর আর কখনো নিতে আসেনি বা আমার সঙ্গে দেখা করতেও আসেনি। কিন্তু আজ আমার রোহনের জন্মদিন ছিল। আমার মন মানল না, ধৈর্য জবাব দিয়ে দিল। আমি আমার নাতিকে না দেখে থাকতে পারলাম না। শুধু একবার, মাত্র একবার নিজের এই চোখ দিয়ে তাকে দেখতে চেয়েছিলাম। যদি আমি আমার সেই একই পরিচয়ে এই দরজায় আসতাম, তবে হয়তো আমাকে চৌকাঠ থেকেই ফিরিয়ে দেওয়া হতো। তাই এই সব। বলতে বলতে তার গলা রুদ্ধ হয়ে গেল। তার গল্প শুনে প্রতিটি অতিথি স্তব্ধ হয়ে গেলেন। রমেশ আর সুনিতা মাথা নিচু করে এমনভাবে দাঁড়িয়েছিল যেন মাটি ফেটে যাক এবং তারা তাতে সেঁধিয়ে যাক। যে অতিথিরা কিছুক্ষণ আগে রমেশের পিঠ চাপড়েছিল, তারা এখন একে অপরের দিকে দেখছিল এবং কানাঘুষো করছিল। শ্রবণ কুমারের মুখোশ খুলে গিয়েছিল এবং তার পিছনে এক নিষ্ঠুর, স্বার্থপর মুখ সবার সামনে ছিল। শারদাজি শেষবারের মতো নিজের ছেলের দিকে তাকালেন। তারপর তার চোখ সেই ভিড়ে নিজের রোহনকে খুঁজতে লাগল। সে কেকের টেবিলের কাছে অন্য বাচ্চাদের মাঝে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। এই পুরো তামাশা থেকে সে ছিল অনবহিত।
সে শুধু তার দিদিমাকেই দেখছিল, যাকে সে এতক্ষণ চিনতে পারেনি। যখন মিথ্যা পর্দা ফাঁস হয়েই গেছে, তিনি ধীরে ধীরে বললেন, আর সবাই জেনেই গেছে যে আমি কে, তখন আমি আমার সেই একটি ইচ্ছাও পূরণ করিনি, যার জন্য আমি নিজের ইজ্জত পর্যন্ত বাজি রেখেছি। এই বলে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তিনি রোহনের সামনে পৌঁছলেন এবং তার কাঁপতে থাকা হাঁটুর ওপর ভর দিয়ে মেঝেতে বসে পড়লেন। 1 বছর ধরে পাথর হয়ে থাকা তার চোখ এখন ঝরঝর করে বইতে শুরু করল। আমার বাচ্চা, এই শব্দটি তার মুখ থেকে একটি কান্নার সঙ্গে বেরিয়ে এলো, এবং তারপর তিনি নিজের দুটি বাহু প্রসারিত করলেন এবং রোহনকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এটা শুধু একটি আলিঙ্গন ছিল না, এটা ছিল 1 বছরের যন্ত্রণার শেষ। তিনি রোহনের চুল শুঁকছিলেন, তার গোলগাল গাল আর কপালে পাগলের মতো চুমু খাচ্ছিলেন, আর তার প্রতিটি নড়াচড়ায় 1 মাসের অপেক্ষা মিশেছিল। মনে হচ্ছিল যেন মরুভূমিতে ভটকতে থাকা কোনো তৃষ্ণার্থ মানুষ অবশেষে জলের উৎসের কাছে পৌঁছেছে এবং বহু বছরের তৃষ্ণা মেটাচ্ছে। রোহন, যে এতক্ষণ ভয়ে জড়সড় ছিল, সে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু তার দিদিমার কাঁপতে থাকা বাহু, তার চোখের জলের উষ্ণতা এবং সেই কান্নার শব্দ অনুভব করছিল। সেও ভয়ে ভয়ে তার ছোট ছোট হাত তার পিঠে রাখল। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত অনেক মানুষের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কমলা আন্টি নিজের মুখ আঁচল দিয়ে ঢেকে নিলেন, যাতে কেউ তাকে কাঁদতে না দেখে। নিজের মনের ইচ্ছা পূরণ করার পর শারদাজি ধীরে ধীরে রোহনকে নিজের থেকে আলাদা করলেন। তিনি শাড়ির আঁচল দিয়ে তার গালে লাগা নিজের চোখের জল মুছলেন এবং তারপর উঠে দাঁড়ালেন। এখন তার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। তার ঝুঁকে থাকা কোমর সোজা হয়ে গিয়েছিল। তিনি ভিড়ের দিকে এক নজর দিলেন, তারপর কোনো ভাবান্তর ছাড়াই শুধু বললেন, আচ্ছা, চলি। ঠিক তখনই রমেশের এক বন্ধু বিক্রান্ত, যে এতক্ষণ চুপচাপ এই দৃশ্য দেখছিল, এগিয়ে এলো। সে একজন বিচক্ষণ আর সংবেদনশীল যুবক ছিল। সে মেঝে থেকে শারদাজির চশমাটি তুলল, তা পরিষ্কার করল এবং তারপর রমেশ আর সুনিতার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাল। তার চোখে ছিল ঘৃণা আর আফসোস দুটোই। সে শারদাজির দিকে ঘুরে দাঁড়াল, তার হাতে চশমাটা দিল এবং তারপর হাত জোর করে মাথা নিচু করে বলল, মাজি, আপনি আমার সঙ্গে চলুন। আমার বাড়ি ছোট, কিন্তু আমার বাড়িতে আপনার জায়গা আমার মাথার ওপরে থাকবে। বিক্রান্তের কথাগুলো যেন শারদাজির ভেতরে ঘুমিয়ে থাকা আত্মসম্মানকে জাগিয়ে তুলল। তিনি নিজের চোখের জল মুছলেন এবং বিক্রান্তের মাথায় হাত বুলিয়ে বললেন, সুখী হও বাবা, ভগবান তোমাকে খুব সুখে রাখুক। তারপর তিনি এক মুহূর্ত থামলেন এবং বললেন, কিন্তু যখন নিজের রক্তই জল হয়ে গেল, তখন আমি কেন অন্য কারো উপর বোঝা হব? তবে বাবা, তোমার ভাবনা জেনে আমার খুব ভালো লাগল। সব সময় খুশি থেকো। তিনি এক পলক নিজের ছেলে আর পুত্রবধূর দিকে তাকালেন। তার চোখে এখন না ছিল রাগ, না ছিল ঘৃণা, শুধু ছিল এক গভীর, খুব গভীর মন খারাপ। আমার জায়গা এখন সেখানেই, যেখানে আমার ভাগ্য আমাকে নিয়ে গেছে, শান্তিধাম বৃদ্ধাশ্রম। এতটুকু বলে তিনি ঘুরলেন এবং কারো দিকে না তাকিয়ে সেই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে গেলেন। তার পদক্ষেপে এখন কোনো অসহায়তা ছিল না, বরং ছিল এক অদ্ভুত শান্তি, যা সবকিছু হারানোর পরে অর্জন হয়। তার চলে যাওয়ার পর শ্রাবণ কুমারের উপাধি দেওয়া অতিথিরা লজ্জায় মাথা নিচু করল। এক এক করে সবাই রমেশ আর সুনিতার ওপর থু থু করতে করতে এবং অভিশাপ দিতে দিতে বাড়ি ছেড়ে গেল। কমলা আন্টি যেতে যেতে শুধু এতটুকু বললেন, রমেশ, তুই তোর মায়ের সঙ্গে নয়, বরং মানবতার সঙ্গে প্রতারণা করেছিস। ভগবান তোকে কখনো ক্ষমা করবে না। এই শব্দগুলো আঘাতের মতো রমেশ আর সুনিতার বিবেকের ওপর পড়ল। এতটুকু বলে তিনিও বেরিয়ে গেলেন। পিছনে রয়ে গেল সেই আলিশান বাড়ি, ছড়িয়ে থাকা উপহার, আধ খাওয়া কেক এবং মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলো। আর এসবের মাঝে দাঁড়িয়েছিল সেই স্বামী স্ত্রী, যারা আজ নিজেদেরকে মাটিতে পুঁতে ফেলার মতো পরিস্থিতিতে পাচ্ছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শারদাজি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং এটাও জানান যে আপনি এই গল্পটি ভারতের কোন শহর থেকে শুনছেন। যদি গল্পটি পছন্দ হয় তবে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।